হ্যালো 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 হ্যালো। তো আমাদের বার মোটামুটি 2-3টে আশা করি ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে টোটালটা। ম্যাক্সিমাম আর 3টে ক্লাস লাগবে হয়তো। আমি তো আগেই বলেছিলাম যে আমার ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসগুলো আমি ভাগ ভাগ করে দেবো, কিন্তু একদিন দুদিন পর পরে দিতে থাকবো। তো ওইভাবে দেখতে গেলে মোটামুটি ধরো 6-7টার মতো 30 মিনিটসের ক্লাস আছে, আরও আমি দিলেই হয়ে যাবে এই চ্যাপ্টারটা। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব প্রথমে স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে। ঠিক আছে, এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত এটা কি, আর হচ্ছে মলিকিউলার ফর্মুলা। ঠিক আছে, এই দুটোকে আমরা কম্পেয়ার করে পড়বো, তাহলে সুবিধা হবে আমাদের। আচ্ছা, তো স্থূল সংকেতটা কি? স্থূল সংকেতটা হচ্ছে কোনো ধরো যৌগ আছে, সেই যৌগর ম্যাক্সিমাম যতটা সিম্পল ফর্মুলায় আমরা সেটাকে লিখতে পারি, যতটা সিম্পলভাবে আমরা সেটাকে লিখতে পারি। আর আণবিক সংকেত কি? আণবিক সংকেত হচ্ছে কোনো মলিকিউল যেই ফর্মুলায় আমরা দেখতে পাই, অ্যাকচুয়ালি সেই ফর্মুলাতেই থাকে, সেভাবেই এক্সিস্ট করে। আচ্ছা, একটা আমরা উদাহরণ নেই। ধরা যাক হচ্ছে ধরে নেওয়া যাক গ্লুকোজ। তো গ্লুকোজ কি? গ্লুকোজের আমরা সংকেত জানি C6H2, গ্লুকোজের আমরা সংকেত জানি C6H12O6। ঠিক আছে, তো ওটা কি? C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজের মলিকিউলার ফর্মুলা। ঠিক আছে, গ্লুকোজ বা ফ্রুক্টোজ দুটোরই আমাদের ফর্মুলা, মলিকুলার ফর্মুলা সেম। ঠিক আছে, C6H12O6। তো এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি? এর এম্পিরিক্যাল ফর্মুলা হবে CH2O। ঠিক আছে, এর এম্পিরিক্যাল ফর্মুলা হবে CH2O। তার মানে কি? সিম্পল কোন ফর্মুলাতে আমরা লিখতে পারি, সবগুলোই 6 করে আছে, তো 6 দিয়ে ভাগ করে দিলে মানে হচ্ছে সব থেকে সিম্পলভাবে, যদি রেশিও হয় ধরে নাও কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, যদি রেশিও হয় 6:12:6, তাহলে কত আসছে আমাদের 1:2:1, তাই না? ওভাবেই আমাদের এম্পিরিক্যাল ফর্মুলাটা লেখা হয়। এটাকে বলছে স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা, এখন এই স্থূল সংকেত তাহলে আমরা কিভাবে লিখতে পারি? মলিকিউলার ফর্মুলা বা আণবিক সংকেত, এখানে লিখে নেবে আণবিক সংকেত ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? N ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। ঠিক আছে, N হচ্ছে একটা ইন্টিজার মানে 1 2 3 ... অ্যান্ড সো অন। ঠিক আছে, এই হলো আমাদের স্থূল সংকেতের ব্যাপার। এখন এই স্থূল সংকেত রিলেটেড কিছু আমাদের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা করব। ঠিক আছে, আমি আগে আমি বলে দিচ্ছি, একটা প্রবলেম লেখো। ওই প্রবলেমগুলো করতে গিয়ে আমাদের ক্লিয়ার হবে যে স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা আর আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা, এই জিনিসগুলো কখন লাগবে। কিছু কিছু ক্ষেত্রে এই N এর ভ্যালুটাও আমাদের বের করতে বলতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্ট প্রবলেম লেখো। আগে আমি বলে দিচ্ছি, প্রবলেমটা লিখে নাও, তারপর আমরা ওটাকে সলভ করব। আচ্ছা, লেখো কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন সমন্বিত একটি যৌগে 10:04% কার্বন, 89.12% ক্লোরিন বর্তমান। যৌগটির বাষ্প ঘনত্ব 59.75। এটির আণবিক সংকেত নির্ণয় করো। ঠিক আছে, আবার আমি বলে দিচ্ছি, কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন সমন্বিত একটি যৌগে 10.04% কার্বন, 89.12% ক্লোরিন বর্তমান। যৌগটির বাষ্প ঘনত্ব 59.75। এটির আণবিক সংকেত নির্ণয় করো। ঠিক আছে, তোমরা এটা চেষ্টা করো, আমি বোর্ডটা মুছে নিই।
আচ্ছা, তবে প্রশ্নটা দেখো, প্রশ্নতে কি বলেছে, কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন সমন্বিত একটি যৌগ। ভালো কথা, কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন, খুব ভালো কথা। ওটাতে কার্বন আছে 10.04%, 10.04%, খুব ভালো। ক্লোরিন আছে 89.12%, 89.12%। ওকে, তাহলে হাইড্রোজেন কত থাকবে, ওটা আমাদের বিয়োগ করলে আমাদের বেরিয়ে যাবে। হাইড্রোজেন থাকবে 0.84%, 0.84%। ঠিক আছে, এতদূর ঠিক আছে। আর আমাদের কি দিয়ে দিয়েছে, সেই যে যৌগটা আছে সেই যৌগের বাষ্প ঘনত্ব কত, 59.75, 59.75। ঠিক আছে, আচ্ছা। তো বলেছে এটির আণবিক সংকেত নির্ণয় করো। আণবিক সংকেত মানে কি, তার মানে আণবিক সংকেত কিন্তু, হ্যাঁ, মলিকিউলার ফর্মুলা। তার মানে এটা কিন্তু সিম্পলেস্ট ফর্মে না, যদি সিম্পলেস্ট ফর্মে বলতো তাহলে আমরা এটার স্থূল সংকেত বের করতাম, মানে এম্পিরিক্যাল ফর্মুলা বের করতাম। এটা বলেছে আণবিক সংকেত বা মলিকিউলার ফর্মুলা। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস দেখো কি বলা যায়, আণবিক সংকেতের ক্ষেত্রে শুরুতেই আমরা দেখছি এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, বাষ্প ঘনত্ব ডি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না বাষ্প ঘনত্ব থেকে কী পাই, আমি একটা জিনিসই পাই। ঠিক আছে, বের করে নিই আমরা। আণবিক ওজন, আরেকটা জিনিস আমাদের মাথায় খেলাতে হবে যে আমাদের যেহেতু এখানে কার্বন, হাইড্রোজেন আর ক্লোরিনের পার্সেন্টেজ দেওয়া আছে, মানে ওয়েট পার্সেন্টেজ, এটা জেনারেলি দেওয়া থাকে, এই যে পার্সেন্টেজ দেওয়া আছে এটার থেকে আমরা কি পাবো, এটার থেকে আমরা কোনোভাবে পেতে পারি না যে কত গ্রাম কার্বন আছে বা কত পরিমাণ হাইড্রোজেন আছে আর কত পরিমাণ ক্লোরিন আছে। তো আমাদের যখনই ওজনের ব্যাপারটা চলে আসছে তখনই আমরা একটা মাথায় আমাদের খেলবে না যে বাষ্প ঘনত্ব থেকে আমরা আণবিক ওজন পাচ্ছি, এটা একটা ওজনের পরিমাণ দেওয়া আছে, তার মানে কোনোভাবে আমাদের এই দুটো ওজনকে রিলেট করতে হবে। মানে এই পার্সেন্টেজগুলো যে দেওয়া আছে ওই পার্সেন্টেজগুলো আর হচ্ছে এই আণবিক ওজন দিয়ে কিছু একটা করতে হবে, স্বাভাবিক, তাই না? তো আণবিক ওজন এটা বের করলে কত হয়, এটা m = 2d আমরা পড়েছিলাম, আণবিক ওজন m = 2d, তার মানে 2 × 59.75 কত হয়, 2 × 59.75, 119.5 গ্রাম। ঠিক আছে, 119.5 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে হয় আণবিক ওজন। তার মানে আমি কি বলতে পারছি, এই 10% কার্বন, এই 0.8% হাইড্রোজেন আর হচ্ছে 89.12% যে ক্লোরিন আছে, ওই সবগুলো টোটাল ওয়েটটা মিলে আমার মলিকিউলের ওয়েট হচ্ছে এত গ্রাম। ঠিক আছে, তার মানে আমি কি এখান থেকে বলতে পারি যে এই ওজনের মধ্যে 10.04% এত পরিমাণ আছে কার্বন, এটার মধ্যে হাইড্রোজেন আছে 0.84%, এটার মধ্যে ক্লোরিন আছে 89.12%। কেন বোঝা গেল এটা? শুরুতেই আমাদের বলে দিয়েছে একটা যৌগ আছে, যেই যৌগে এই পার্সেন্টেজে কার্বন, হাইড্রোজেন আর ক্লোরিন আছে, আমাদের সেই যৌগের বাষ্প ঘনত্ব দেওয়া আছে। তার থেকে আমরা কি পাই, এই যে মলিকিউলটা তৈরি এই কার্বন, হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে, তার আমি আণবিক ওজন পেয়ে গেলাম। ঠিক আছে, সে আণবিক ওজনের মধ্যে তার মানে কি, আমি জানি কত পার্সেন্ট কার্বন আছে, কত গ্রাম, কত পার্সেন্ট হাইড্রোজেন আছে, তার থেকে আমরা কত গ্রাম আছে সেটা বের করে ফেলবো, আর কত গ্রাম ক্লোরিন আছে আমরা সেটাও বের করে ফেলবো। তাহলে দেখা যাক এখান থেকে কত গ্রাম কার্বন আছে সেটা দেখতে হবে আমাদের। কিভাবে, ধরি MC ধরে নিই আমরা, 119.5 গ্রাম গুণ 10.4/100। ঠিক আছে, এখান থেকে একটা পাবো, যেটা বেরোবে আমরা এখানে লিখবো। ঠিক আছে, এখানে আমরা লিখবো। আচ্ছা, এখান থেকে তারপরে হাইড্রোজেন কতটা পাওয়া যাবে, = 119.5 গ্রাম ইন্টু 0.84/100, বোঝা গেল। আর ক্লোরিন কত গ্রাম পাবো, 119.5 ইন্টু 89.12%। তার মানে কোনটা কত ওজনে আছে আমরা সেগুলো এখান থেকে পাবো। ক্যালকুলেট করে নাও কি আসে।
ক্যালকুলেট করলে দেখা যাবে কার্বন আসছে 12 গ্রাম, হাইড্রোজেন আসছে 1 গ্রাম, ঠিক আছে, আর ক্লোরিন আসছে 106.5 গ্রাম, 106.5 গ্রাম। ভালো কথা, আমরা কি কি পেয়ে গেলাম? কার্বন, হাইড্রোজেন আর ক্লোরিন কত গ্রাম করে আছে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের কাছে কিন্তু যেই মলিকিউলটা আছে সেই মলিকিউলের কিছু দেওয়া ছিল না, আমাদের ফর্মুলাটা আণবিক সংকেত বের করতে হবে। ধরে নিই CXHYOZ, ঠিক আছে। তাহলে আমাদের এই হচ্ছে 12 গ্রাম হচ্ছে টোটাল কার্বন অ্যাটম যতগুলো আছে তার মোট ওজন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখব, কম্পাউন্ডটা যদি ধরি 1 মোল কম্পাউন্ড আছে এই CXHYOZ, ঠিক আছে। এটা দিয়ে আমি দেখি আমাদেরকে বলা যাবে কি না, 1 মিনিট। 1 মোল কম্পাউন্ড যদি হয়, হ্যাঁ 1 মোল কম্পাউন্ড থাকে যদি, তাহলে এখানে আমি বলতে পারি কার্বন কতগুলো আছে, বলতে পারি না। 1 মোল যদি এই টোটাল কম্পাউন্ডটা থাকে, তার মানে এখানে কার্বন কতগুলো আছে, X মোল, বলতে পারি তো? ক্লিয়ার? তারপর আমরা বলতে পারি 1 মোল কম্পাউন্ডে হাইড্রোজেন আছে Y মোল, বলা যায় তো? ভালো মতো দেখবে, কারণ একটি CXHYOZ মলিকিউলে কার্বন সংখ্যা X, হাইড্রোজেন সংখ্যা Y, অক্সিজেন সংখ্যা Z। তার মানে 1 মোল কম্পাউন্ডে আমরা বলতে পারি কার্বন সংখ্যা X মোল, হাইড্রোজেন সংখ্যা Y মোল আর অক্সিজেন সংখ্যা Z মোল, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে টোটাল ধরে নিই 1 মোল করেই আমি ধরছি, ঠিক আছে, 1 মোল, ঠিক আছে, এটা ধরে নিলাম। তো টোটাল আছে কার্বন 12 গ্রাম। তো একটি 1 মোল কার্বনের অ্যাটমিক মাস, 1 মোল কার্বনের অ্যাটমিক মাস যদি হয় 12 গ্রাম পার মোল, তাহলে এখানে কার্বন কত মোল আছে সেটা আমি পেয়ে যাব এই 1 মোলের মধ্যে, 1 মোল এই কম্পাউন্ডের মধ্যে 1 মোল হলো, বোঝা গেল। সেমভাবে হাইড্রোজেন আর ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, হাইড্রোজেন আর ক্লোরিন, হাইড্রোজেন এখানে N, হাইড্রোজেন তাহলে কত গ্রাম ছিল, 1 গ্রাম। তার মানে হাইড্রোজেন কত মোল আছে কীভাবে বের করব, 1 গ্রাম বাই হাইড্রোজেনের অ্যাটমিক মাস, ঠিক আছে, কত হবে 1 মোল। ক্লোরিন কত মোল আছে, ক্লোরিনের টোটাল মাস কত, 106.5 গ্রাম, ভাগ করব ক্লোরিনের অ্যাটমিক মাস দিয়ে কত, 35.5, ঠিক, 35.5 গ্রাম পার মোল, ওকে। তার মানে কতগুলো হচ্ছে এখানে, 3 মোল। তার মানে এখানে বলতে পারি 1 মোল CXHYOZ এ আমার 1 মোল কার্বন আছে, 1 মোল হাইড্রোজেন আছে আর হচ্ছে 3 মোল ক্লোরিন আছে, ঠিক আছে, এটা 1 মোল। তাহলে একটি CXHYOZ এ কার্বন কটা থাকবে, একটা, হাইড্রোজেন থাকবে একটা, আর হচ্ছে অক্সিজেন ছিল না বোধহয়, ক্লোরিন ছিল এখানে, এখানে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন ছিল, ঠিক আছে। ক্লোরিন হচ্ছে 3টে, তার মানে কি হবে C1H1
Cl3, ঠিক আছে। তার মানে মলিকুলার ফর্মুলা কি হবে, CHCl3, ঠিক আছে, পেয়ে গেলাম মলিকুলার ফর্মুলা। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখছি পজ করে। আচ্ছা ক্লাসগুলো আর এই অঙ্কগুলো আমি একটু স্লো করাচ্ছি, কারণ হচ্ছে আমি জানি না কিন্তু কার কোনো একটি প্রশ্ন ধরার ক্যাপাসিটি কতটা, তো আমি একটি ভদ্রস্থ স্পিডে আমি পড়াচ্ছি যাতে আমার মনে হয় যে সবার পক্ষে বোঝা সম্ভব হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখি, নেক্সট প্রশ্নটা লিখে নাও। নেক্সট প্রশ্নে বলেছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের যৌগে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%, ওই যৌগকে বাষ্পায়িত করলে দেখা যায় ওর বাষ্পঘনত্ব অক্সিজেনের বাষ্পঘনত্বের 2.813 গুণ। যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো, ঠিক আছে। দেখা যাক এটা কিভাবে হয়। ভালো কথা। তো তাহলে আমাদের প্রথমে কি বলেছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন লিখে নিই। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এভাবে অঙ্কগুলো করবে, দেখবে অনেক ইজি হয়ে যাবে। আগে যেই ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আগে লিখে নেবে। আচ্ছা কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%, আর অক্সিজেন আছে তাহলে কত, 53.33% হবে। 100 minus 40 minus 6.67%, 53.33%, বোঝা গেল। আচ্ছা এখানে বোঝার মতো সেরকম কিছু নেই। তারপরে কি বলেছে, এই যৌগকে বাষ্পায়িত করলে দেখা যায় ওর বাষ্পঘনত্ব, কোনো একটা যৌগটা ধরে নিই আমি কি, CXHYOZ, এই যৌগর বাষ্পঘনত্ব বলেছে CXHYOZ এর বাষ্পঘনত্ব বলেছে 2.813 গুণ কার, অক্সিজেনের বাষ্পঘনত্বের। তো বাষ্পঘনত্বর সংকেত ফর্মুলা আমরা কি জেনেছিলাম, M = 2D, ঠিক আছে। অক্সিজেনের আণবিক ভর আমরা জানি, তাহলে আমরা অক্সিজেনের বাষ্পঘনত্ব পেয়ে যাব, পাবো তো। আচ্ছা সরি, অক্সিজেনের এখানে পারমাণবিক ভর দরকার হবে, ঠিক আছে। সরি, এখানে M হলো অক্সিজেনের মলিকিউলার ওয়েট, এটা মলিকিউলার ওয়েট, তার মানে কি এটা অক্সিজেনের আণবিক ভর। তো আমরা এটা পাবো M = MO2 = DO2 যদি লিখি আমরা DO2 আমরা লিখতে পারি MO2/2, ঠিক আছে। তাহলে অক্সিজেনের আণবিক ওজন কত, অক্সিজেনের আণবিক ওজন হলো 32 গ্রাম, ঠিক আছে, বাই 2 বেরোলো 16, ঠিক আছে। তাহলে অক্সিজেনের বাষ্পঘনত্ব কত বেরোলো, 16 গ্রাম, ঠিক আছে। এটার থেকে আমরা যৌগের বাষ্পঘনত্ব পেয়ে যাব DCXHYOZ = আমরা পেয়ে যাব 16 × 2.813, পাবো। এটা কত আসে গুণ করে দেখো, 45.008, 45.008, ঠিক আছে। এটা আসে হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে বাষ্পঘনত্ব। তো এই কম্পাউন্ডের বাষ্পঘনত্ব থেকে আমি কী পাবো, কম্পাউন্ডের আণবিক ওজন পাবো CXHYOZ = আমরা কী লিখতে পারি 2D, এটা কি কম্পাউন্ডের, তার মানে 2 × 45.008, তাহলে এটা কত আসছে 90.016, 90.016। এটা কি আসছে, এটা আসছে যে কম্পাউন্ডটা আছে সেই কম্পাউন্ডের কি মলিকিউলার ওয়েট, কম্পাউন্ডের মলিকিউলার ওয়েটটা আমরা পেয়ে গেলাম। আমরা কম্পাউন্ডে কার্বন, অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন কত পার্সেন্টেজে আছে সেটা আমরা জানি। তাহলে একটি কম্পাউন্ডের ওজন যদি হয় এত, এর মধ্যে কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন কত গ্রাম করে আছে আমরা সেটা পাবো।
পাবো তো? এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি ডিরেক্ট আমরা লিখে দিই নাম্বার অফ কার্বন অ্যাটম, ঠিক আছে? এটা আমরা যদি শুরুতে 1 মোল ধরে নিই, তার মানে 1 মোল এই কম্পাউন্ডে আমার কার্বন কতটা থাকবে, x মোল, আর হচ্ছে হাইড্রোজেন কত মোল থাকবে, y মোল, অক্সিজেন থাকবে z মোল। ভালো কথা। তাহলে আমরা এখানে বলতে পারি না নাম্বার অফ মোলস অফ কার্বন অ্যাটম, নাম্বার অফ মোলকে আমরা কি দিয়ে বলি, n দিয়ে। এটা হচ্ছে নাম্বার অফ মোল অফ কার্বন অ্যাটম, মানে কার্বন অ্যাটম কত মোল আছে। তো টোটাল ওজন আমরা এর আগে আমাদের ওজন বের করতে হবে। কার্বন কত ওজনের আছে, টোটাল ওজন কত কার্বনের, 90.016, এটাকে গুণ করব 40/100 দিয়ে, তাহলে কত আসছে আমাদের 36.0064, 36.0064। ওকে, আচ্ছা। তারপরে হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের টোটাল মাস কত আসছে, হাইড্রোজেনের আসবে কত, 90.016, কত পার্সেন্টেজ আছে, 6.67/100, তার মানে কত আসছে 6.004, 6.004। আচ্ছা, তারপরে অক্সিজেন কত গ্রাম আছে এই ওয়েটে, 90.016 ইন্টু 53.33/100। ওকে, তার মানে কত হচ্ছে 48.005, 48.005, ঠিক আছে? তো গ্রাম গ্রাম গ্রাম, আমরা যদি এটাকে গ্রাম বলি, বোঝা যাচ্ছে? তাহলে কত মোল কার্বন আছে আমরা কি করতে পারবো, এনসি, যেটা এনসি এর ভ্যালুটা কি আসবে, তাহলে এনসি ইকুয়ালস টু আমরা বলতে পারবো এই যত ওজনের কার্বন আছে ভাগ তার অ্যাটমিক মাস দিয়ে, এমসি দিয়ে, তার মানে 36, এটাকে আমরা 36 বলে ধরে নিতে পারি, বাই কত কার্বনের অ্যাটমিক ওয়েট 12, তার মানে আসছে 3 মোল, ঠিক আছে? অ্যাটমিক ওয়েট আমরা কি দিয়ে বলি, গ্রাম পার মোল দিয়ে, তো উপরে গ্রাম ছিল, গ্রাম গ্রাম কেটে যাবে, মোল উপরে চলে যাবে, 3 মোল হলো। আচ্ছা, হাইড্রোজেনের ক্ষেত্রে 6 ধরে নিতে পারি আমরা, এটা সেমভাবে হাইড্রোজেনের অ্যাটমিক মাস এত মোল একবারে আমরা বলে নিচ্ছি, তার মানে 6 মোল। অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে কত, 48 ধরে নিতে পারি, এটা আমরা 48.005/16, তার মানে 3 মোল। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি 1 মোল এই কম্পাউন্ডে আমার কার্বন আছে 3 মোল, 1 মোল CXHYOZ এ কার্বন আছে 3 মোল, হাইড্রোজেন আছে 6 মোল, আর অক্সিজেন আছে 3 মোল। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে একটি কম্পাউন্ডে কার্বন 3টে আছে, হাইড্রোজেন 6টা আছে, অক্সিজেন 3টে আছে। তাহলে এর ফর্মুলা কি হবে, C3H6O3, C3H6O3, এটা কিন্তু হলো মলিকিউলার ফর্মুলা, ঠিক আছে? তাহলে এর এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে, সবথেকে সরলতম CH2O, CH2O, কারণ হচ্ছে 3:6:3 করলে কত আসে, 1:2:1, বোঝা গেল? এটা হলো এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত, আর ওপরেরটা হলো মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত। ওকে, আচ্ছা, তো এটা মুছে নিয়ে আমি নেক্সট প্রশ্ন বলছি।
নেক্সট প্রশ্ন তবে লিখে নাও। বলেছে একটি গ্যাসীয় হাইড্রোকার্বনে শতকরা 75 ব্র্যাকেটে ওজন হিসাবে কার্বন আছে, ওই গ্যাসটির এসটিপিতে 100 সেন্টিমিটার কিউবের ওজন 0.072 গ্রাম। হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয় করো। ব্র্যাকেটে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে ওজন 0.9 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখছি আবার। তো কি বলেছে শুরুর থেকে? বলেছে একটি গ্যাসীয় হাইড্রোকার্বনে শতকরা 75 কার্বন আছে। আচ্ছা, হাইড্রোকার্বন বলতে কি? হাইড্রোকার্বন তৈরি হয় কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, হাইড্রোকার্বন। ঠিক আছে, তৈরি হয় কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো বলেছে কার্বন আছে 75 শতকরা, তার মানে 75% ওজন হিসেবে। আচ্ছা, এসটিপিতে ওই গ্যাসটির এসটিপিতে, এই গ্যাসটি যেটা আছে, এটা একটা গ্যাস, এর এসটিপিতে 100 সেন্টিমিটার কিউব, এর ওজন কত? 0.072 গ্রাম। ওকে, বলছে হাইড্রোকার্বনের আণবিক সংকেত কত? হাইড্রোকার্বন এর আণবিক সংকেত। ওকে, ঠিক আছে। আচ্ছা, সরি, একটা জিনিস আমি ভুল বলেছিলাম। হাইড্রোকার্বন বলতে হাইড্রোজেন আর কার্বন, এই দুটোকে। ঠিক আছে, হাইড্রোকার্বন। ওকে, এই জিনিসটা প্লিজ একটু ঠিক করে নেবে। হাইড্রোকার্বন বলতে হাইড্রোজেন আর কার্বন। ঠিক আছে, তো দেখা যাক। আমাদের কাছে এই দেওয়া আছে, আমাদেরকে চেয়েছে হাইড্রোকার্বনের আণবিক সংকেত বের করতে। ভালো কথা। তো এই হাইড্রোকার্বনের টোটাল ওজনের মধ্যে বলছে 75% কার্বন, 75%, তার মানে হাইড্রোজেন কত হবে? 25%। ভালো কথা। আচ্ছা, অন্যগুলোর মতো আমরা দেখো তো কোথাও থেকে পাই, এটা পাবো কি যে এই যে হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনের আণবিক ভর কত, মলিকিউলার ওয়েট কত পাবো? ঠিক বলেছ। এসটিপিতে আমাদের দেওয়া আছে যেই ফর্মুলাটা, সেই এসটিপির থেকে পাবো আমরা, পাবো তো নাকি? পাবো। তাহলে এসটিপিতে আমরা কি জানি? 22,400 ml। 1 ml ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব বা 1 সিসি বলেছিলাম। এত সেন্টিমিটার কিউবের ওজন কত হয়? হাইড্রোকার্বনের ওজনের সমান হবে। হাইড্রোকার্বনের আণবিক ওজনের CxHy ধরি। তাহলে আমরা এসটিপিতে আমাদের কি দেওয়া আছে? 100 সেন্টিমিটার কিউবের ওজন দেওয়া আছে 0.072 গ্রাম। তাহলে এই ভলিউমের ওজন কত? 0.072 বাই 100 ইন্টু 22,400। বোঝা গেল? তার মানে এটা কত আসে? 16.128 গ্রাম। 16.128 গ্রাম। তাহলে আমরা এটা কি পেলাম? সেই যে হাইড্রোকার্বনটি আছে, সেই হাইড্রোকার্বনের মলিকিউলার ওয়েট আমরা পেলাম। ঠিক? আচ্ছা, হাইড্রোকার্বনের মলিকিউলার ওয়েট আমরা পেলাম। ভালো কথা। আচ্ছা, তো এটার থেকে আমরা পাবো না যে এই হাইড্রোকার্বনের মধ্যে কত গ্রাম কার্বন আছে, কত গ্রাম হাইড্রোজেন আছে, কারণ আমাদের পার্সেন্টেজ এখানে দিয়ে দিয়েছে। ঠিক? আচ্ছা, তাহলে কার্বন আছে কত গ্রাম?
16.128 ইন্টু 75%, তার মানে কত গ্রাম আসবে ক্যালকুলেট করো। 12.096 গ্রাম, 12.096 গ্রাম। ঠিক আছে, এটা টোটাল যতগুলো কার্বন আছে সেই কার্বনের ওয়েট। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু মলিকিউলার ওয়েট, তার মানে কি 1 মোলের ওজন। এটাকে আমরা লিখতে পারি 16.12 গ্রাম, এটা কিন্তু 1 মোলের। ঠিক আছে, আচ্ছা এই 1 মোলের ওয়েট যদি এত হয়, এই 1 মোলের মধ্যে টোটাল কতটা কার্বন আছে আমি সেটা পেয়ে গেলাম। তাহলে কার্বন টোটাল কত মোল আছে? 12.096/12, এটা হচ্ছে কার্বনের অ্যাটমিক ওয়েট। তাহলে কার্বন কত মোল আছে এখানে? নিয়ার ইকুয়ালস টু 1ই হবে, তার মানে 1 মোল কার্বন আছে, হলো। আর হাইড্রোজেন কতটা আছে বের করো তোমরা। হাইড্রোজেনের ওয়েট তাহলে কত হচ্ছে? 16.128 ইন্টু 25/100, তাই তো? তাহলে এটা কত আসবে? 4.032 গ্রাম, 4.032 গ্রাম। ঠিক, একদম ঠিক। আচ্ছা, তো কার্বন কেন বলছি আমি, এখানে হবে হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেন টোটাল কত মোল আছে এখান থেকে আমরা পেতে পারি? NH ইকুয়ালস টু 4.032 এত গ্রাম। হাইড্রোজেনের ক্ষেত্রে 1 গ্রাম পার মোল অ্যাটমিক ওয়েট, তার মানে এখানে হাইড্রোজেন নিয়ার ইকুয়ালস টু 4, 4 মোল। তাহলে 1 মোল CXHY কম্পাউন্ডে 1 মোল যদি হয়, ওটাতে আমার কার্বন থাকছে কত মোল? 1 মোল। ওকে, হাইড্রোজেন থাকছে কত মোল? 4 মোল 1 মোলে। ঠিক আছে, তাহলে একটি কম্পাউন্ডে কত থাকবে? একটি CLXHY-তে কার্বন থাকবে একটি, হাইড্রোজেন থাকবে 4টি, তার মানে CH4। ওকে, তার মানে X কত হচ্ছে? আমরা যে CXHY বলেছিলাম, X হচ্ছে 1, Y হবে 4। ক্লিয়ার? এটা যেমন মলিকুলার ওয়েট আর এম্পিরিক্যাল ফর্মুলা সেমই হবে। আচ্ছা, এখন দেখছি আমরা লাস্ট এটার প্রশ্ন করব। অলমোস্ট 30 মিনিটস হয়ে গেছে। লাস্ট এটার প্রশ্ন করলেই এই টপিকটা শেষ হয়ে যাবে, এই স্থূল সংকেত বা মলিকুলার এম্পিরিক্যাল ফর্মুলার ব্যাপারটা। আর এই রিলেটেডই এরকম অঙ্ক এলে এই টপিক থেকে এই ধরনের অঙ্কই আসবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট প্রশ্ন তোমরা লিখে নাও। আচ্ছা আমি মুছে নিয়ে তারপরে প্রশ্নটা বলছি। আচ্ছা প্রশ্নটা লিখে নাও। প্রশ্নটা হচ্ছে, একটি হাইড্রোকার্বন যৌগে প্রতি 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 10.5 গ্রাম কার্বন যুক্ত থাকে। 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 1 ATM চাপে হাইড্রোকার্বনটির 1 লিটার বাষ্পের ওজন 2.8 গ্রাম। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কি বলেছে? এটা বোধহয় 4 নম্বর হবে। কি বলেছে তাহলে? বলেছে একটি হাইড্রোকার্বন আছে, সেই হাইড্রোকার্বনের যৌগে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 10.5 গ্রাম কার্বন যুক্ত থাকে। ভালো কথা, কার্বন আর হচ্ছে হাইড্রোজেন, এর 1 গ্রামের সাথে সবসময় যুক্ত থাকে 10.5 গ্রাম কার্বন। ঠিক আছে, ভালো কথা। বলে যে 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 1 ATM চাপে ওই হাইড্রোকার্বনটির 1 লিটার বাষ্পের ওজন 2.8 গ্রাম। আচ্ছা একটু তাহলে ভেবে দেখা যাক ব্যাপারটা কিভাবে কি করতে হবে। টেম্পারেচার আর প্রেসার দেওয়া আছে,
তাহলে এটা এসটিপি দিয়ে কিছু হবে কি? যদি আমি এসটিপি অ্যাপ্লাই করি, এসটিপিতে হাইড্রোকার্বনের যদি আমি এসটিপি অ্যাপ্লাই করি, সেটাতে এসটিপির যে টেম্পারেচার আর প্রেশার, ওই টেম্পারেচার আর প্রেশারে আমার যদি কোনো গ্যাসের ব্যাপারটা দেখতে হবে, 1 লিটার, এই টেম্পারেচার আর প্রেশারে হাইড্রোকার্বনের ভলিউম হলো 1 লিটার। হ্যাঁ, তাহলে দেখা যাক যে কার্বন আর হাইড্রোজেন, ঠিক আছে, কোনটা কত পার্সেন্টেজে আছে বের করে নিই। যদি আমি কী হবে, পার্সেন্টেজ কার্বন কতটা আছে, 10.5 প্লাস 1 বাই 10.5 ইন্টু 100, তার মানে কত পার্সেন্ট হবে, 91.30%। 91.30%। হাইড্রোজেন কতটা হবে, 1 বাই 11.5 ইন্টু 100%, কতটা হচ্ছে 8.696%। 8.696%, দুটোর পার্সেন্টেজ আমি পেয়ে গেলাম। ঠিক আছে, কম্পাউন্ডটা ধরে নিই, CxHy, খুব ভালো। কার্বন কতটা আছে, হাইড্রোজেন কতটা আছে আমি পেয়ে গেলাম। আচ্ছা, তো আমাকে কি বলেছে, উষ্ণতা যখন 127 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 400 কেলভিন প্লাস 273 কেলভিন করলে ডিগ্রি সেলসিয়াসের সাথে আমরা কেলভিন পাই। আর প্রেশার কত আছে, 1 atm। ওকে, এটা যদি হয় তাহলে ভলিউম কত বলেছে, 1 লিটার। 1 লিটার বাষ্পের ওজন বলা আছে m ইকুয়ালস টু 2.8 গ্রাম। ওকে, আমি আগেই বলেছিলাম যে টেম্পারেচার আর প্রেশারের সাথে ভলিউম চেঞ্জ করে কিন্তু মাস চেঞ্জ করে না। ঠিক আছে, তো এই T1, P1 আর V1 যদি আমি ধরে নিই, তাহলে আমি যদি এসটিপি, এখন আমি এসটিপি কেন আনছি, এসটিপিতে আমরা 22.4 লিটারের যে ওজনটা হয় সেটা হয় মলিকিউলার ওয়েট। ঠিক, এটা আমি জানি। তো আমি যদি এসটিপিতে এই যে ভলিউমটা 1 লিটার আছে, এসটিপির যে কন্ডিশন, সেই কন্ডিশনে এই 1 লিটার ইকুয়ালস টু কত ভলিউমের ইকুইভ্যালেন্ট হবে। তার মানে কি বলতে চাইলাম আমি, এই যে টেম্পারেচার আর প্রেশারে ভলিউম যে 1 লিটার, সেটা এসটিপির কন্ডিশনের কত ভলিউমের সাথে ইকুইভ্যালেন্ট, সেই ভলিউমটা যদি আমরা বের করি, সেই ভলিউমের আমরা ওয়েট পাবো 2.8 গ্রাম। তাহলে আমরা এভাবে করতে পারি না, যদি ওটা V2 ধরে নিই, তার মানে V2 ভলিউম গ্যাসের ওয়েট যদি 2.8 গ্রাম হয়, তাহলে 22.4 লিটার গ্যাসের ওজন কত হবে, যেটা পেয়ে যাব আমরা, সেটা টোটালটা তখন এসটিপিতে কনভার্ট হয়ে গেল। তো এসটিপিতে 22.4 লিটারের ওজন কত, ওর মলিকিউলার ওয়েট, তার মানে আমরা মলিকিউলার ওয়েট পেয়ে যাব এই হাইড্রোকার্বনের। তাহলে তারপরে নর্মালি যেভাবে আগেরগুলো করলাম পার্সেন্টেজের থেকে বের করে, ওয়েটের থেকে, ওভাবে আমরা করতে পারবো। তাহলে দেখা যাক, তাহলে এসটিপিতে টেম্পারেচার কত, 273 কেলভিন, প্রেশার 1 atm, ভলিউম V2, এটা বের করতে হবে। তার মানে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। ওকে, তাহলে এখান থেকে ভ্যালু যদি আমি বসিয়ে দিই, 1 atm, আমি আবারও বলছি ইউনিট বসাবে, 1 লিটার বাই টেম্পারেচার কত, 400 কেলভিন ইকুয়ালস টু P2 কত, 1 atm ইন্টু V2 বের করতে হবে, T2 273 কেলভিন, কেলভিন এদিকে ইকুয়ালস টু এদিকে কেটে যায়, এটিএম কাটলো, তার মানে V2 ইকুয়ালস টু কত হবে, 273 বাই 400 লিটার। তার মানে V2 ইকুয়ালস টু কত আসছে, 0.6825 লিটার, 0.6825 লিটার। ঠিক আছে, তার মানে এসটিপিতে, ঠিক আছে, 0.6825 লিটারের ওজন কত, 2.8 গ্রাম হলো।
হ্যাঁ, তাহলে 22.4 লিটারের ওজন কত হবে? নর্মাল ঐকিক নিয়ম 6825 গুণ করতে হবে 22.4 দিয়ে, ইকুয়ালস টু কত আসবে? 91.897 গ্রাম। 91.897 গ্রাম। তার মানে কি এটা 1 মোলের ওজন। 1 মোল এই হাইড্রোকার্বনের ওজন। ভালো কথা, আপাতত এগুলো আমরা মুছে দিই। আচ্ছা, তার মানে হাইড্রোকার্বন যে ছিল 1 মোল CxHy এর ওজন কত? 91.897 গ্রাম। খুব ভালো কথা। তাহলে এই 1 মোলে কার্বন কতটা থাকবে? 91.897 ইন্টু পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ আছে আমরা আজকে জানতাম, 91.30/100। তার মানে কত গ্রাম আছে এই ওয়েটের মধ্যে সেটা আমরা পাবো তো? কত গ্রাম হবে? 83.90। ঠিক, 83.90 এত গ্রাম। তাহলে কার্বন কত মোল থাকবে? 83.90 ভাগ করতে হবে কত দিয়ে? 12 দিয়ে। তার মানে এটাকে আমরা নিয়ার ইকুয়ালস টু কত লিখতে পারি? 84/12 এত মোল। তার মানে কত হচ্ছে? 7×7=84। তার মানে 7 মোল, 7 মোল আছে কার্বন। ঠিক আছে, সেমভাবে হাইড্রোজেনের ওজন কত হবে? 91.897 8.696/100 এত গ্রাম। তার মানে কত হচ্ছে? ক্যালকুলেট করে দেখো। কত হবে? 7.99, তাই না? 7.99 এত গ্রাম। ওকে, তারপরে তার মানে হাইড্রোজেনের কত মোল থাকবে? 7.99/1, 1 হচ্ছে অ্যাটমিক মাস, এত মোল। নিয়ার ইকুয়ালস টু 8 বলে দিতে পারি। তাহলে 8 মোল থাকবে। তার মানে 1 মোল CxHy তে কার্বন থাকবে কত মোল? 7 মোল। হাইড্রোজেন থাকবে কত মোল? 8 মোল। তাহলে একটি CxHy তে কার্বন থাকবে 7টা, হাইড্রোজেন থাকবে 8টা। এখানে আমি এটা ইকুয়ালস টু x, এটা ইকুয়ালস টু y বলে দিতে পারি, এরকমও আসতে পারে। তাহলে আমার মলিকুলার ফর্মুলা কি হলো? মলিকুলার ফর্মুলা হলো আমার C7H8। ওকে, ব্যাস। এই এম্পিরিক্যাল ফর্মুলা রিলেটেড আমাদের এরকমই প্রশ্ন আসতে পারে, এর থেকে বাইরে আশা করি আসবে না এই টপিক থেকে যদি আসতে হয়। তারপরে নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট কি, লিমিটিং রিয়েজেন্টের রিলেটেড কিছু প্রশ্ন, ওগুলো করব। তো আমি এরকম ছোট ছোট ভিডিওই আজকের থেকে দেবো, যাতে তোমরা টানা একটি ক্লাস পুরো করে নিতে পারো। তো আজকে এখানেই থাক, পরের ক্লাস আবার কাল পরশু আমি আপলোড করব। টাটা, হ্যাপি লার্নিং।